আসসালামু আলাইকুম। আমার প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, 11 জুলাই 2024 তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। সুতরাং তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার আগে আজকের রাতটুকু তোমরা সময় পাচ্ছ। আগামীকাল দিন এবং রাতটুকু তোমরা সময় পাবে। তো এই যে অল্প একটু সময়, এই অল্প একটু সময় হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের তোমরা যারা সারা বছর পড়ছো তাদের জন্য একটা রিভিশন ক্লাসের দরকার, যেটা আমরা মোদের বিদ্যালয় থেকেই তোমাদের করাবো ইনশাল্লাহ, ফেসবুক প্লাস ইউটিউব দুইটা মিলিয়ে। এবং তোমরা যারা মোটামুটি একটু পাস করতে চাচ্ছ যে স্যার আমরা সারা বছর বিভিন্ন কারণে যে কোনো কারণেই হোক পড়াশোনা আমরা করতে পারিনি, এখন আমাদের হিসাব বিজ্ঞানে পাস করতে হবে বা সিকিউ এমসিকিউতে ভালো করতে হবে, তো চলো আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর গাইডলাইন দিয়ে দিচ্ছি। জাস্ট আমার সঙ্গে কয়েকটা মিনিট থাকলেই তুমি ইনশাল্লাহ একটা ভালো ধারণা পাবে। তো তোমাদের প্রথম 11 তারিখ পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমি একটু লিখে নিচ্ছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। এখন এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমাদের অধ্যায় আছে সর্বমোট 60টি। তো এই 60টি অধ্যায় কি আমাদের করতে হবে? উত্তর হচ্ছে না। তো কোন অধ্যায়গুলো করতে হবে আমি একটু লিখে নিই। তোমাদের প্রথম যে অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসে আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে হিসাবের বইসমূহ। হিসাবের বই সমূহ। এর মধ্যে সহজ অধ্যায়গুলো আমি বলে দিচ্ছি, বা তোমার এ প্লাস পাওয়ার জন্য কোন সহজ অধ্যায়গুলো করলে ভালো হবে ইনশাল্লাহ আমি খুব ছোটোখাটোভাবে বলে দিচ্ছি, তোমাদের সহজেই বুঝতে পারবে। দ্বিতীয় অধ্যায় আছে, আচ্ছা আমি ভুল লিখেছি, প্রথম অধ্যায় হচ্ছে হলো হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি। দ্বিতীয় হচ্ছে হিসাবের বইসমূহ। এরপর আছে তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। বিবরণী। এরপরে আছে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিল। এরপরে আছে তোমাদের হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে কার্যপত্র। এরপর আছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আর এরপরে আছে হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ের জন্য আছে হচ্ছে আর্থিক বিবরণী। এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী। আচ্ছা, আমি একটু মান বন্টন সম্পর্কে বলে দিচ্ছি, এরপর আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমাদের টোটাল সিকিউ যে প্রশ্ন, মানে সৃজনশীল যে প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্নের দুইটা বিভাগ থাকবে। একটা থাকবে ক বিভাগ আর একটা থাকবে খ বিভাগ। তো ক বিভাগে দুইটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্নের উত্তর করাই বাধ্যতামূলক। এবং খ বিভাগে 9টা প্রশ্ন আসবে, 9টা প্রশ্নের ভিতর 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এখন তোমরা অনেকেই কোশ্চেন করো যে স্যার আমি এই দুইটা প্রশ্ন, মানে যে দুইটা আমাদের বাধ্যতামূলক, ঠিক আছে, এই অধ্যায়টা আমরা সারা বছর করিনি, এখন যেহেতু পরীক্ষার অল্প আগে আমরা এটা করতে চাই না, তো আমরা কি 9টা থেকে 7টা প্রশ্নের উত্তর করতে পারবো? উত্তরটা হচ্ছে না। তুমি এই খ বিভাগ থেকে 9টা প্রশ্নের ভিতর থেকে সর্বোচ্চ 5টা প্রশ্নের উত্তরই করতে পারবে। এর বেশি করলে সেটা ভুল হয়ে যাবে। তুমি সর্বোচ্চ এখানে 5টা করবা, আর এখানে 2টা আসবে এবং এই 2টায় তোমার উত্তর করতে হবে। এবং এই যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন আসবে হচ্ছে তোমার এই নবম অধ্যায় থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু তোমাদের বলি যে তোমরা তোমাদের যাদের টার্গেটটা হচ্ছে এ প্লাস পাওয়া, ঠিক আছে, এবং এমসিকিউ এর ক্ষেত্রে এটা তো তোমরা জানো, এমসিকিউ হচ্ছে 30টা এমসিকিউ আসবে, ঠিক আছে, এবং 30টার ভিতরে 30টাই তোমাকে দাগাতে হবে বা পারতে হবে, ঠিক আছে। এবং এই 30টা এমসিকিউ এর জন্য এখানে যে কয়টা অধ্যায় আছে সব কয়টা অধ্যায়ের এমসিকিউ তোমাকে পড়তে হবে। এখানে কোনো এমসিকিউ এর ক্ষেত্রে কোনো সাজেশন নেই, প্রতিটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কম আর বেশি প্রতিটা অধ্যায় তোমাকে পড়তে হবে। তবে সিকিউর ক্ষেত্রে মেইনলি তো তোমাদের মেইন পড়াশোনার জায়গাটা থাকে হচ্ছে সিকিউ। এমসিকিউ পড়তে হয়, তবে সিকিউটা একটু বেশি পড়তে হয় যেহেতু বড় বড় অঙ্ক থাকে এবং বেসিক বিষয়গুলো সিকিউতেই মূলত আলোচনা করা হয়। তো এজন্য তোমরা যে অধ্যায়গুলো করবা, যাদের টার্গেট হচ্ছে এ প্লাস, তো তারা এই অধ্যায়গুলো বেশি করে করবা। প্রথমে করবা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, ঠিক আছে, হিসাব বিজ্ঞান পরিচিতি। এরপরে করবা হচ্ছে হিসাবের বইসমূহ। তোমার এ প্লাস কখনোই মিস যাবে না তুমি এই অধ্যায়গুলো যদি করো। এরপর যদি করো ব্যাংক সমন্বয় বিবরণী, খুবই সহজ একটা অধ্যায়। এরপর যদি তুমি করো রেওয়া মিল, ঠিক আছে, এই 4টা অধ্যায় তুমি করবা। প্রথম এই যে 4টা অধ্যায়, সহজে বলছি, প্রথম 4টা অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এরপরে করবা হচ্ছে আর্থিক বিবরণী, ঠিক আছে। তুমি যদি মোটামুটি এই যে আমি 4টা এবং এই একটা 5টা, এই 5টা অধ্যায়ের কথা বললাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর নবম, এই 5টা অধ্যায় যদি করো তুমি 100%
এই 5টা অধ্যায় করলেই তুমি A+ পাবা। এখন বলতে পারো যে স্যার এই 2টা অধ্যায় তো আমরা একটু আপনি বাদ দিলেন কেন? তো বাদ দেওয়ার পিছনে বেশ কিছু রিজন আছে। এই অধ্যায় থেকে যদিও বা 2টা প্রশ্ন আসে, কিন্তু এই অধ্যায়টা সারা বছর যারা করো নাই, এখন এই অধ্যায় নিয়ে আর নতুন করে শেখার কোনো কিছু নাই। আর কার্যপত্রটা একটু বেশি সময় লাগে করতে, কারণ কার্যপত্র 10 কলাম বিশিষ্ট কার্যপত্র, এখানে শক টক আগে অনেক সময় চলে যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা এটা স্কিপ করছি। কিন্তু তোমাদের ভিতরে অনেকে থাকতে পারে যারা এই 2টা অধ্যায় ভালো পারো। তো এই 2টা অধ্যায়ের ভিতর মনে করো তুমি যদি 8ম অধ্যায় ভালো পারো, তাহলে তুমি এই 4টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় বাদ দিবা। বা তুমি যদি এই 2টা অধ্যায় ভালো পারো, তাহলে এখান থেকে তুমি যে কোনো 2টা অধ্যায় বাদ দিবা। ওকে? তো এভাবে মোটামুটি তুমি এই 7টা অধ্যায় থেকে 5টা অধ্যায় পড়লেই তুমি ইনশাল্লাহ A+ পাবা। কিন্তু আবারও বলছি, তুমি MCQ এর জন্য কিন্তু এই যে কয়টা অধ্যায় রয়েছে, এই কয়টা অধ্যায় তোমাকে সম্পূর্ণ সব পড়তে হবে। এবং তোমাদের যদি কারো প্রশ্ন থাকে যে স্যার এগুলোর ভিতর আমরা কোন কোন টপিকগুলো পড়বো বা মেইন টপিক কোনগুলো, তো এটার উপরে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে ইউটিউবে। আমি সেখানে কিন্তু বলেছি যে হিসাব বিজ্ঞান পরিচিতির ভিতর তুমি কোন টপিকগুলো পড়লেই পরীক্ষায় পাবে, হিসাবের বইসমূহ তুমি কোন টপিকগুলো পড়বা, ব্যাংক সমন্বয় বিবরণী তুমি কোন টপিকগুলো পড়বা, রেওয়া মিলের ভিতরে তুমি কোন বিষয়গুলো পরীক্ষায় আসে, কোনগুলো পড়লে তোমাদের রেওয়া মিল হয়ে যাবে, এগুলো। তারপর আর্থিক বিবরণীর ভিতর কি পড়বা, আমি সবই কিন্তু ওই ভিডিওতে বলে দিছি। ইউটিউবের ভিতর ঢুকলেই তুমি কিন্তু এটা পেয়ে যাবা। আর এই যে টপিকগুলো আমি তোমাদের দাগাই দিছি, জাস্ট মোদের বিদ্যালয় লিখে ইউটিউবে সার্চ দাও, প্লে লিস্ট করে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ওকে? এবং আমি তোমাদের HSC 24 ব্যাচ উপলক্ষে অসংখ্য ভিডিও আপলোড করেছি। এবং ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ পরেই আমি একদম অপ্রস্তুতভাবেই এখানে এসে দাঁড়াইছি। এগুলো তো স্যার আপনি আগেও বোর্ডে লিখে রাখতে পারতেন, কারণ আমার অফলাইন ব্যাচ আছে তোমরা জানো, ওদের পরেই আমি কেবলমাত্র এখানে এসে দাঁড়ালাম। আমি একদম মুখও ধুতে পারিনি, আমি সেই অবস্থায় তোমাদের সামনে এসে দাঁড়াই গেছি। ওকে? তো এই জন্য একটু লিখে, কারণ লিখতে এমনি সময় চলে যাবে। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আজ রাত 7টা 20-এ, কারণ নামাজ আজান দিয়ে দেবে 7টা 20-এ আর কি, তোমার মাগরিবের মোটামুটি নামাজ কালাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো 7টা 20-এর ভিতরে, মানে 2-5 মিনিট আগ পিছ হতে পারে, তবে 7টা 20-এ আমি তোমাদের লাইভ করাবো, ফেসবুক লাইভ, মানে ফেসবুকে একদম লাইভে ক্লাস করাবো। হ্যাঁ, সেই লাইভে আমি কোন ক্লাসটা করাবো সেটা হচ্ছে এই প্রথম অধ্যায়টা, ঠিক আছে? এই প্রথম অধ্যায়টা আর এই তৃতীয় অধ্যায়টা আমি তোমাদের আজকে লাইভের ক্লাসে কমপ্লিট করে দেবো। মানে প্রথম প্লাস তৃতীয় এই 2টা অধ্যায় ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দিচ্ছি। এরপরে আমি আজ রাত 10:30, মানে 10টা 30-এ ইনশাল্লাহ, হ্যাঁ 10টা 30-এ আজকে রাতে আমি তোমাদের আরেকটা লাইভ ক্লাস নেব। এবং ওই লাইভ ক্লাসে আমি তোমাদের ইনশাল্লাহ আর্থিক বিবরণী করাবো। এই লাইভ ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের আর্থিক বিবরণী করাবো, হ্যাঁ 9ম অধ্যায় ইনশাল্লাহ। ওকে? আগামীকাল সকাল 10:30টায় মোটামুটি ধরো, কারণ আমার 9টায় অফলাইনে পড়ানো আছে, 10:30টায় ইনশাল্লাহ, সকাল 10:30টায়, ঠিক আছে? আগামীকাল, মানে এটা হলো 10 তারিখ আর কি, ঠিক আছে? সকাল 10টা 30-এ, ঠিক আছে? আর এই 2টা ক্লাস তোমরা আজ পাবে, টুডে, ঠিক আছে? আজ পাবে। আর আগামীকাল সকাল 10টায় আমি তোমাদের ক্লাস নিব হচ্ছে রেয়াবিলের ক্লাস তো দিয়েছি, এটাও দিয়েছি, আমি একটু শিডিউলটা মিলাইনি। আচ্ছা, প্রথম অধ্যায় দিয়েছি, ওকে, তৃতীয় অধ্যায় দিয়েছি, এইটা দিয়েছি। আচ্ছা, রেওয়া মিলের অধ্যায়টা করাবো, 4র্থ অধ্যায়। আগামীকাল সকালবেলা আমি তোমাদের 4র্থ অধ্যায়টা করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? 4র্থ অধ্যায়টা করিয়ে দেবো ফেসবুক লাইভে। এবং এই প্রতিটা ক্লাস হবে হচ্ছে ফেসবুক লাইভে, ঠিক আছে? ফেসবুক লাইভে ক্লাস হবে। ওকে? আচ্ছা, আর আগামীকাল রাতে 7টা 30-এ বা 7:30টায়, মানে রাত 7টা 20-এ মাগরিবের নামাজ পড়ে, ঠিক আছে? 2-1 মিনিট আগ পিছ হবে নামাজের কারণে। আগামীকাল ইনশাল্লাহ আমি তোমাদের করিয়ে দেবো হচ্ছে, তাহলে আমার বাকি থাকে হচ্ছে 1 2 3 4 আর থেকে দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য। এটা কেন বাদ রাখছি, কারণ এখানে অনেক টপিক আছে। তোমার বইয়ের সব থেকে বড় অধ্যায় হচ্ছে হিসাবের বৈষম্য, কারণ এর ভিতর প্রচুর অনেক কিছু শিখতে হয়, ঠিক আছে? তো আমি মোটামুটি ক্লাসের ভিতরে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক, 23 সালের অঙ্ক আমি তোমাদের সমাধান করাই দেবো ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়। তাহলে আই হোপ A+-এর প্রস্তুতিটা তোমার মোদের বিদ্যালয়ের সঙ্গেই হচ্ছে, জাস্ট একটু আমাদের সঙ্গে থাকবে। ওকে? আর আমি চেষ্টা করব এর মাঝখানে ইউটিউবেও তোমাদের কিছু ক্লাস দিয়ে দেওয়ার জন্য। এখন তোমরা আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবে ক্লাসটা কি আমি ইউটিউবে লাইভ করব নাকি ফেসবুকে লাইভ করব। আই হোপ ফেসবুকে লাইভ করলেই তোমাদের জন্য বেশি বেটার হবে, ঠিক আছে? তবে শিডিউলটা মানে একটু স্ক্রিনশট করে রাখতে পারো, এটা হচ্ছে আগামীকাল, ঠিক আছে? আগামীকাল, ঠিক আছে? ওকে? আর তোমরা যারা MCQ নিয়ে অনেক বেশি চিন্তা করছো, এটা চিন্তা করাটাই স্বাভাবিক, কারণ MCQতে কিন্তু তোমাকে মোটামুটি 30-এর ভিতরে 10 পেতে হবে, অবশ্যই 10 পেতে হবে, 3 ভাগের 1 ভাগ পেতে হবে, তাহলে কিন্তু পাস।
ওকে, তাহলে পাস। এবং সিকিউতেও কিন্তু তোমাকে 70-এর ভিতর মোটামুটি 23 পেতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমার পাস আসবে। এটা অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও একই, হ্যাঁ, আর আইসিটি বাদে অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও একই, আর এইটার ক্ষেত্রেও কিন্তু একই, যে তোমার সিকিউতে সৃজনশীলে 70-এ 23 পাইতে হবে, আর এমসিকিউতে 30-এ 10 পাইতে হবে। এখন তোমাদের অবশ্যই এটার প্রশ্ন থাকে যে স্যার এই এমসিকিউটা আমরা কি করব, কারণ এমসিকিউ নিয়ে তো আমাদের অনেক প্রবলেম। তো এই এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদের জাস্ট একটা কথা বলি, তুমি বাবা সিকিউ যদি না পারো, মানে এই যে অধ্যায়গুলো আমি দাগাই দিছি, এই অধ্যায়গুলোর সিকিউ মানে তো বুঝো, সৃজনশীল প্রশ্ন করতে গেলে তুমি বেসিক ছাড়া তো আর সৃজনশীল করতে পারবে না। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তোমার যদি আমি বাইটেও সৃজনশীল খাওয়াই, সরি এমসিকিউ খাওয়াই দিই, তুমি পরীক্ষা হলে এমসিকিউ ঘুরাই দিলে আনসার করতে পারবে না। হয়তো বা দেখা গেলো জ্ঞানমূলক কয়েকটা তথ্যভিত্তিক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, কার্যপত্র হিসাব চক্রের কততম ধাপ, এগুলো তোমরা পারবা, ঠিক আছে, কিন্তু একটু ম্যাথ টাইপের বা একটু মানে একটু চিন্তার যে জায়গায় থাকে যে এমসিগুলো, মানে চিন্তা করে যে এমসিগুলো আনসার করতে হয়, একটু বহুপদী বা এই টাইপের যে এমসিকিউগুলো, তুমি পারবা, নয় আকারে না। এজন্য আমি তোমাকে সৎ পরামর্শ দিচ্ছি, মিথ্যা আশ্বাস দিচ্ছি না, একদম সৎ পরামর্শ হচ্ছে তুমি আগে সিকিউটা ক্লিয়ার করো। কারণ যারা এমসিকিউ নিয়ে অনেক বেশি প্রবলেম করতেছো, তোমাদের বাসায় দেখো বই রয়েছে, একটা বই রয়েছে বাবা। এখন দেখো স্যার তোমার যত, আমি লাইভে মনে করো, আমার তো ডিজিটাল বোর্ড টোর্ড নাই, আমি খুব স্লাইড তৈরি করে আই না, যদিও বা ডিজিটাল বোর্ডের পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, ওইদিকে না যাই। মনে করো আমি একটা স্লাইড বানাই নিয়েছিলাম, এই স্লাইডটা তো আমি বই থেকেই বানাইছি বাবা, আর ওই বইটাই তো তোমার কাছে আছে। তাহলে তুমি কেন আমার ক্লাসটা করে সময়টা নষ্ট করতেছো? আর আমি তোমার যেটা করাচ্ছি ক্লাস, এটা তো তোমার সেই আবার বাসায় পড়া লাগতেছে। তাহলে আমি যে পরামর্শ দিই এটা শোনো, আমি বই থেকে পড়াবো, তোমার বাসায় ওই বই রয়েছে, সিকিউ বেসিক বুঝানো আলোচনা থাকে, উদাহরণের বিষয় থাকে, সেটা তো আমরা একটা টিচারের উপর দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু এমসিকিউ যেটা তোমার পড়তে হবে, মাথা খাটাইতে হবে, মুখস্থ করতে হবে, এটা তো দিন শেষে তোমারই করতে হবে। এটা সার করাই দিলে তো তোমার কোনো লাভ নেই। তোমার বইয়ের পিছনে দেখো, প্রত্যেকটা বই, আমি যে কোনো একটা বই যদি দেখাই তোমাকে, যে কোনো একটা বই, ধরো এইটা একটা, আমার কাছে এই সামনে একটা, এই যে সৌজন্য সংখ্যা একটা বই পাইছি, ধরো মনে করো এই একটা অধ্যায়, মনে করো মনে করো এই যে একটা অধ্যায়, মনে করো এটা কোন অধ্যায়, রেওয়ামিল। তো রেওয়ামিলের দেখো, হ্যাঁ হ্যাঁ রেওয়ামিলের এই যে বইয়ের পিছনে দেখো, এই যে 15 সাল থেকে 22 সাল, যদিও এটা আমাকে পুরনো বই দিছিল, সরি পুরনো আগেই বই দিছিল, সেই বইটাই আর কি। তো যাই হোক, এই বইটা দেখো, মনে করো তুমি এইখানে যে এমসিকিউ গুলো রয়েছে, ঠিক আছে, এই যে এমসিকিউ, কয়টা এমসিকিউ রয়েছে রেওয়ামিলের উপরে, 100, 200, 230টা এমসিকিউ আছে। তুমি এখানে পড়া শুরু করো, তুমি রেওয়ামিলের ক্লাসটা করো, এই যে রেওয়ামিলের ক্লাস দিছি কখন, এই যে আগামীকাল সকাল 10টা 30-এ করার পরে, আমার সিকিউ ক্লাস করার পর তুমি এমসিকিউ পড়া শুরু করো। আর আমি এখানে শুধু পড়াই, তোমার সময় নষ্ট করে কি লাভ, ঠিক আছে। আমি যাক তর্কে বিতর্ক যেতে চাচ্ছি না, আমি তোমাকে আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের জায়গা থেকে, বা আমার এই 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমার সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। পরীক্ষার আগে বেশি সময়, নিজেরে বেশি সময় দাও। আমি যে ক্লাসগুলো দিচ্ছি, যারা আমাদের চ্যানেলের ক্লাস করবা, এই ক্লাসগুলো করো, বাসায় বসে এমসিকিউ পড়ো, অঙ্কগুলো প্র্যাকটিস করো, পরীক্ষা হলে চলে যাও, হয়ে যাবে, ভালো রেজাল্ট হয়ে যাবে, তুমি ভালো রেজাল্টই করবা ইনশাল্লাহ। কিন্তু এভাবে চিন্তা করো, আমি যেভাবে চিন্তা করতেছি। ওকে, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।